আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনাইদানিক। আজ আমি আরেকজন ডাক্তারের চেম্বারে এসেছি। আজ এসেছি অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ স্যারের চেম্বারে, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্যার, হেলথ জার্নালে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার সাথে আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, সেটা হলো সিপিআর নিয়ে, যেটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে অনেক রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। তো আমার প্রথম প্রশ্ন, স্যার, কার্ডিয়াক অ্যারেস্ট আসলে বিষয়টা কি, একটু যদি বুঝিয়ে দিতেন। খুবই ধন্যবাদ আপনাকে। এটা খুবই সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, কারণ আমাদের সমাজে কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক হার্ট অ্যাটাক এই সকল বিষয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব বিষয় আছে। কার্ডিয়াক অ্যারেস্ট অর্থ হৃৎপিণ্ডের তার যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক তরঙ্গ বন্ধ হয়ে সম্পূর্ণ হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আর অপরপক্ষে হার্ট অ্যাটাক হচ্ছে হৃৎপিণ্ডে কোনো একটি অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সেই অংশটুকু শুধু কার্যক্রম বন্ধ করে দেয়, ফলশ্রুতিতে হার্টের ফাংশন কমে যায়। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে সম্পূর্ণ হৃৎপিণ্ডই তার ইলেকট্রিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার জন্য বন্ধ হয়ে যায়, ফলে সে কোনো পাম্প করে না। এর ফলে মস্তিষ্ক, ফুসফুস এবং দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে রক্ত প্রবাহ পায় না, ফলে সেগুলি সম্পূর্ণ বিকল হয়ে যায়। ফলশ্রুতিতে সেই ব্যক্তিটি অজ্ঞান হয়ে যায়, তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, ফুসফুস কার্যক্রম বন্ধ করে যায় এবং সে একটি মৃত্যুর মতো অবস্থার মধ্যে পতিত হয়। জি স্যার। স্যার, কার্ডিয়াক অ্যারেস্ট হলে কি হয়? যদি একটা লোকের মনে করেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, ওই পর্যায়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলে লোকটি যে দেখা যায় যে অজ্ঞান হয়ে যাবেন। উনি অজ্ঞান হয়ে যাবেন, কারণ ওনার যেহেতু মস্তিষ্ক রক্ত সরবরাহ পাবে না, উনি অজ্ঞান হয়ে যাবেন। এবং এই অজ্ঞান হয়ে যাবেন, ওনার পালস পাওয়া যাবে না, ব্লাড প্রেশার পাওয়া যাবে না, মানে জীবনের কোনো লক্ষণই ওনার মধ্যে পাওয়া যাবে না। তো আমরা কার্ডিয়াক অ্যারেস্টটাকে গুরুত্ব দিচ্ছি এই জন্য, কারণ আমাদের দেখা যায় বিশ্বে 18 মিলিয়ন ব্যক্তি হৃদরোগে মৃত্যুবরণ করে। এর মধ্যে 3,14,000 মানুষই কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। এবং কার্ডিয়াক অ্যারেস্টকে যদি আমরা ইমিডিয়েটলি রিসাসিটেট না করি, তার 90% ব্যক্তি মৃত্যুবরণ করবেন। সুতরাং কার্ডিয়াক অ্যারেস্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ব্যাপারে আমাদের সচেতনতামূলক, এটা আমি আশা করি পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব, খুবই দরকারি। এটার উপসর্গগুলো কি বোঝা যায়? এটার উপসর্গ হলো যে কারণগুলোর জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যে অথবা যে রোগগুলো কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, সেটা হলো আমাদের হার্ট অ্যাটাক হলো সেখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আমাদের অনিয়ত হৃদস্পন্দন, কার্ডিওমায়োপ্যাথি, জন্মগত হৃদরোগ, হার্টের বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স যদি হয়, মানসিক চাপ, আঘাত, যারা অতিরিক্ত অ্যালকোহল, ড্রাগ গ্রহণ করেন, শরীরে পর্যাপ্ত অক্সিজেনের অভাব, রক্ত চলাচল ব্যাঘাত ঘটলে, এই কারণগুলি কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা, একজনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, এখন ওই মুহূর্তে কি ট্রিটমেন্ট দেওয়া যায়? আমাদের আসলে আজকে বর্তমানে আলোচনাটা সেই প্রেক্ষাপটে যে আমাদের সমাজে যেন কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে সচেতনতা এবং সেই সাথে একটি খুবই সাধারণ একটি বিষয়, যেটি বেসিক লাইফ সাপোর্ট বা সিপিআর, কার্ডিওপালমারি রিসাসিটেশন, এই বিষয়টির উপরে যেন আমাদের সচেতনতা বাড়ে। এই জন্য আমাদের আলোচনাটা মূলত, যখনই আমরা দেখব কোনো একটি ব্যক্তি অজ্ঞান হয়ে রয়ে গেছেন অথবা কাউকে যদি আমরা অজ্ঞান অবস্থায় পাই, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি প্রথম চিন্তা করতে হবে কার্ডিয়াক অ্যারেস্ট, অন্য বিষয় চিন্তা করার আগে। এখন কার্ডিয়াক অ্যারেস্ট হলে এই অজ্ঞানের সাথে কি হবে? অজ্ঞানের সাথে তার কোনো পালস পাওয়া যাবে না, ব্লাড প্রেশার পাওয়া যাবে না। তাহলে ওই মুহূর্তে আমাদেরকে তাকে কার্ডিওপালমারি রিসাসিটেট করতে হবে, অর্থাৎ হার্টের কার্যক্রম পুনরায় ফিরিয়ে আনার জন্য প্রথমে আমরা মেকানিক্যালভাবে হৃদস্পন্দন বাড়াবার জন্য বুকে আমরা কম্প্রেশন করব, যেটাকে আমরা সিপিআর বলি। এটা আমরা যদি আমাদের একজন সিপিআর ব্যক্তি থাকে, তাহলে উনি 30টি কম্পনে সিপিআর দেওয়ার সাথে সাথে 2বার করে উনি মাউথ টু মাউথ ব্রিদিং দিবেন। আর যদি আমাদের 2জন সিপিআর ব্যক্তি থাকে, তাহলে 15:1 এভাবে করে ওনার সিপিআর কন্টিনিউ করবে আনটিল যতক্ষণ না আমাদের অ্যাডভান্স লাইফ সাপোর্ট টিম যদি আমাদের না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই চেষ্টা বজায় রাখবো। আমরা ধৈর্য হারাবো না, আমরা আশাহত হব না, আমরা এটা চালিয়ে রাখবো। আমাকে যদি অনুমতি দেন, তাহলে আমরা আমাদের বর্তমান কিছুদিন আগে আমাদের একটা জাতীয় ঘটনা আমি উল্লেখ করতে চাই। হ্যাঁ, আমাদের জাতীয় ঘটনাটা সম্বন্ধে আপনারা সবাই জানেন যে আমাদের একজন জাতীয় অধিনায়ক এবং জাতীয় খেলোয়াড় তামিম ইকবাল,
তামিম ইকবাল যখন উনি খেলার মাঠে আন্তর্জাতিক খেলার মাঠে যখন উনি খেলতেছিলেন, খেলার মধ্যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এখন অজ্ঞান হয়ে পড়াতে উনার অন্যান্য সকল সঙ্গী সাথী অজ্ঞান হলে যা করে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে না করবে। কিন্তু ঘটনাক্রমে উনার যিনি ফিজিওথেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সেই ভদ্রলোকের সিপিআর ট্রেনিং করা জ্ঞান ছিল। উনি তাৎক্ষণিকভাবে তামিম ইকবালের উপরে এভাবে কিং কর্তব্য বিমূঢ় অথবা হাহুতাশ না করে উনি সিপিআর দেওয়া শুরু করলো। এবং ওই সিপিআর অবস্থায় যেখানে তামিম ইকবালের কোনো ব্লাড প্রেশার পালস পাচ্ছিল না, সারা শরীর শীতল হয়ে গিয়েছে, উনি এই সিপিআর দিতে দিতে প্রায় 30 থেকে 45 মিনিট ব্যাপী সিপিআর দিতে দিতে নিকটবর্তী একটি কার্ডিয়াক হাসপাতাল ওনাকে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে সেখানে ওনার প্রাইমারি এনজিওপ্লাস্টি করে ওনার এই রোগটাকে সমাধান করা হয়। এখন যদি না ওই ব্যক্তি, সেই যে তার অ্যাসিস্ট্যান্ট, ওনার যদি এই সিপিআর জ্ঞানটা না থাকতো, উনি যদি অন্যদের মধ্যে যে যারা ছিল ওখানে অন্যান্য খেলোয়াড় অন্য যারা ছিল তাদের মধ্যে যদি হুতাশ করতো, তাহলে কিন্তু আমরা আজকে তামিম ইকবালকে পেতাম না, তাহলে দেখতে পেতাম না। তা এটাই একটা আমাদের মনে করি একটা অ্যালার্ম যে আমাদের সকলের মধ্যে সিপিআর জ্ঞানটা প্রয়োজন। এটা স্কুল থেকে এই শুরু হয়ে সমাজের সবাইকে এই নলেজটি জানতে হবে। স্যার, আজকের আলোচনার আমার মনে আমরা মূল পয়েন্টে এখন আসছি, সিপিআর নিয়েই মূলত আজকের আলোচনা, কার্ডিয়াক অ্যারেস্টের যেটা। তো এই সিপিআরটা যেহেতু এতই গুরুত্বপূর্ণ এবং এই সিপিআর ইচ্ছে করলে কিন্তু যে কেউ দিতে পারে না, ওই সিপিআর দেওয়ার তার অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং আপনাদের যে নিয়ম কানুনের মধ্যে দিয়ে দিতে হয়, এত সেকেন্ডের মধ্যে এইভাবে দিতে হবে, অনেকগুলো নিয়ম, এগুলো তো সবাই বুঝে না আসলে। তো এই সিপিআর নিয়ে কি আসলে জনসচেতনতা বাড়ানো যায় না? হ্যাঁ, সিপিআর নিয়ে জনসচেতনতা বাড়ানো যায়। আসলে সিপিআরটা দু ধরনের, একটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট, একটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট। বেসিক লাইফ সাপোর্ট যে কোনো প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি এটা দিতে পারবে, বেসিক লাইফ সাপোর্ট। শুধু তাকে এই বেসিক লাইফ সাপোর্টের যে কলা কৌশলটা জানতে হবে যে আমরা আসলে কি করি, কি আমরা করি। যেমন যখনই আমরা কোনো ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখব অথবা কেউ যখন দুর্ঘটনা পতিত হবে, তখনই আমাদেরকে আমরা এই ABC, তার মানে আমরা প্রথমে দেখতে পাই তার এয়ারওয়ে ক্লিন আছে কিনা, যেমন তার নাকে মুখে দিয়ে যদি কোনো ফেনা থাকে, রক্ত বেরোয়, সেগুলি পরিষ্কার করে দিতে হবে, যেন তার শ্বাসনালীতে বায়ু চলাচলের কোনো বাধা না হয়। এরপর আমরা দেখবো যে ওনার পালস আছে কিনা। তো পালস দেখার জন্য আমরা যদি ওনার ক্যারোটিড আর্টারি অথবা গলার কাছে হাত দিই, যেখানে ধরপড় করে, অথবা বুকে হাত দিলে আমরা বুঝতে পারবো যে পালস আছে কিনা। আর তখন ওনার এই যে অজ্ঞান ব্যক্তির কাছে যখনই আমাদের শরীরের আমাদের চিক অথবা আমাদের চিবুকটা তার নাকের কাছে যাবে, যদি উনি শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা তখন বুঝতে পারবো যে ওনার শ্বাস প্রশ্বাস আসে। তাহলে একজন অজ্ঞান ব্যক্তির আমি যখন দেখবো যে সে অজ্ঞান, তাকে নাড়াচাড়া করলেও সে কোনো কথা বলে না, তার শ্বাস প্রশ্বাস নেই, তার পালস নেই, সেই অবস্থায় আমাদেরকে সিপিআর দিতে হবে। সিপিআরটা হলো রোগীর পাশে হাঁটু গেড়ে বসতে হবে, হাঁটু গেড়ে বসে ওনার যে বুকের মধ্যখানে যেখানে শক্ত হাড় আমরা স্টারনাম বলি, সেই স্টারনামের মধ্যে ডান হাতের উপর বাঁ হাত রেখে ক্রমাগত চাপ দিয়ে যেতে হবে। চাপটা দিতে হবে এমনভাবে যেন এটা অন্তত 2 থেকে 3 সেন্টিমিটার ভিতরে যায়, কারণ হার্টকে মেকানিক্যাল পাম্প করতে হবে। এবং এভাবে, তবে হ্যাঁ, এই ট্রেনিংটা সবাই একবার নিতে হবে, কারণ এটা আমি যেভাবে বললাম, এটা বলার সাথে সাথে কপি করা যাবে না। এই ট্রেনিং, এই যে সিপিআর ট্রেনিংটা, এটা অবশ্যই আমাদের প্রতিটি পাঠ্যক্রমে এটা থাকবে, স্কুল পাঠ্যক্রমে। যেহেতু স্যার এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং আপনি একটু আগে যেটা বলছেন যে তামিম ইকবালের প্রসঙ্গটা, যিনি অবশ্যই আমাদের জনপ্রিয় খেলোয়াড়, বাট উনি তো একজন যেহেতু জাতীয় দলের ক্রিকেটার, তার সাথে চিকিৎসক থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। বাট অন্য সাধারণ মানুষের জন্য, যারা মনে করেন আমার এলাকা হলো অমুক জায়গায়, এখানে কোনো হসপিটাল নাই, আমি হঠাৎ করে একজন এই সমস্যাটা হইলো বা কার্ডিয়াক অ্যারেস্ট করলো, তাকে নিয়ে যেতে হবে দূরে, কয়েক কিলোমিটার দূরে হসপিটালে, ওই মুহূর্তেটা কে কি? হ্যাঁ, না, এখানে তামিম ইকবালের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আসলে ইন্টারেস্টিং বলতে, হ্যাঁ, তার চিকিৎসক থাকার কথা ছিল, কিন্তু ওই মুহূর্তে কেন যেন সবকিছু সবসময় হয় না, সবাই যে সব জায়গায় থাকে তাই না। ওই মুহূর্তে ওটা একটা খেলার মুহূর্ত ছিল, ওটাকে সাভারে গেছিলেন সম্ভবত, এবং স্বাভাবিকভাবে খেলাটা দেখছিল। তো সেই মুহূর্তে ওনার কাছে আসলে ওই ধরনের একমাত্র ওনার যে অ্যাসিস্ট্যান্ট, সেই ব্যক্তি, যেহেতু একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড়, উনি কোনো একটা সময় সিপিআর ট্রেনিং নিয়েছেন। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের সকল নাগরিকের এই বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিংটা নেওয়া দরকার। এটা একদিন অথবা দুদিনের ওয়ার্কশপের মাধ্যমে ট্রেনিংটা দেওয়া যায়, এবং স্কুল পাঠ্যক্রমে এটা থাকলেই হয়। এটা স্যার আমি নিজ থেকেই আপনাদেরকে অনুরোধ করব যে আপনি তো যেহেতু এখানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আপনি বিভাগীয় প্রধান,
বা অন্য যারা আছে, আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা নিয়ে জোরালোভাবে কাজ চালান, আমার মনে হয় মানে ভালো কিছু সম্ভব। কারণ হলো সিপিএন নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। এই যে কিছু কথা শোনা যাচ্ছে, অনেক হসপিটালে অনেক ডাক্তার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট করলেও ভয়ে সিপিআর দিতে চাচ্ছে না। দেয় না কেন? দিতে গেলে নাকি রুগীর লোকেরা ভুল বুঝে যে মানে ওখানে রুগীর বুকে চাপ দিয়ে রুগী মেরে ফেলছে, এই ধরনের একটা উদ্ভট অভিযোগও পাওয়া যায় মাঝে মধ্যে। না, আমাদের এই অজ্ঞতা এবং কুসংস্কার দূর হয়ে যাবে যখন আমাদের কারিকুলাম বা শিক্ষা পাঠ্যক্রমে সিপিআরটা, প্রাথমিক শিক্ষা পাঠ্যক্রমে সিপিআরটা থাকবে। জি জি। যখন একটি ব্যক্তি ক্লাস 5 এবং 6-এ পড়বেন, তখনই উনি ওনার পাঠ্য বইয়ে সিপিআর অংশটা থাকবেন। এবং ফলে যখন এই কারণ আলো অন্ধকার দূর করে দেবে, যখন আমাদের সকলের এই প্রথমে শিশু অবস্থায় জানতে পারবে যে এরকম একটা বিষয় আছে, তখন আর এই ধরনের কুসংস্কার শূন্য কথাবার্তা আসবে না। এই ধরনের অহেতুক যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, এই ঘটনা ঘটবে না। এবং জীবন রক্ষার্থে সবাই এই কাজটি করবে। একটি শিশু পানিতে ডুবে গেল, হা হুতাশ না করে তখনই যদি তাকে পানি থেকে তুলে যদি সিপিআর দেওয়া শুরু করে, তাহলে কিন্তু আমরা এই প্রাণটি রক্ষা করতে পারি। কোন একটি ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে আছে, হা হুতাশ না করে যখনই যদি সিপিআর দেওয়া শুরু করা যায়, তাহলে কিন্তু আমরা একটা প্রাণ রক্ষা করতে পারি। সুতরাং এটা আমাদের তরফ থেকে আমরাও আপনার মাধ্যমে, আপনার এই হেলথ মাধ্যমে, অনুষ্ঠানটার মাধ্যমে, জনগণের মাধ্যমে এবং আমাদের যারা পলিসি মেকার আছে তাদের কাছে এবং শিক্ষাক্রম যারা তৈরি করে তাদের কাছে আমরা এই মেসেজটা দিতে চাই যে সিপিআর এই অংশটা যেন আমাদের শিক্ষা কার্যক্রমে প্রাথমিক অবস্থা থেকে যুক্ত হয় এবং এই সচেতনতা যেন আমাদের সকল নাগরিকের মধ্যে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনাটা মূলত সিপিআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই সিপিআর কিন্তু সবাই দিতে পারে না। আর কার্ডিয়াক অ্যারেস্ট যখন হয় তখন কিন্তু সিপিআর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আর সিপিআর না দিতে পারলে ওই সময়টা রোগী কিন্তু মুহূর্তের মধ্যেই মৃত্যুবরণ করে। তো আসলে এই সিপিআর নিয়ে আমাদের অনেক জনসচেতনতা চালাতে হবে। এবং স্যার যেটা বলছে, এটা স্যারের একটা অনুরোধ যে এটা পাঠ্য বই বা শিক্ষা কার্যক্রমে যোগ করা, আমিও এটার সাথে একমত। তাই অবশ্যই এটা যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে অনুরোধ করব তারা যেন এই বিষয়টা নিয়ে ভাবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবার জানার অধিকার আছে, সব মানুষের সচেতনতার অধিকার আছে। সবাই যখন জেনে যাবে সিপিআরটা কিভাবে দিতে হয়, ছোট থেকে যখন একটা বাচ্চা স্কুলে পড়ে ফেলবে যে সিপিআরটা এইভাবে দিতে হয়, তখন কিন্তু আর এটা নিয়ে যত ভুল ভ্রান্তি আছে, এখন অনেক হসপিটালে অনেকের অভিযোগ থাকে যে কার্ডিয়াক অ্যারেস্ট হলে বা তাদের রোগীর বুকে চাপ দিয়ে রোগী মেরে ফেলেছে, এরকম অভিযোগও অনেকে করে। এটা হলো অজ্ঞতার কারণে অভিযোগগুলো করে, কিন্তু আসলে তো সিপিআর না দিলে রোগী বাঁচবে না। ডাক্তার চেষ্টা করে আপ্রাণ রোগীকে বাঁচাতে। তো সিপিআর নিয়ে ভুল ভ্রান্তি ধারণাগুলো আমাদের ভাঙতে হবে, সেজন্য সবাইকে এই বিষয়গুলো জানতে হবে। যখন সবাই বিষয়গুলো জানবে তখন এই ভুল ভ্রান্তিগুলো ভাঙবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ডাক্তারের চেম্বারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।